থাকে তাহলে আমি নয়া স্বরূপ বলতে কি আমার প্রস্তাবনা থেকে আমি আজকে মনে করি নয়া স্বরূপ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক যে কার্যাবলী আছে সেখানে কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কোনো কার্যক্রম চলা উচিত নয়। অর্থাৎ হল এবং যে একাডেমিক এরিয়া আছে সেই জায়গাগুলো অনেক বেশি একটা শিক্ষার্থীর মানবিক এবং মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদার সাথে অনেক বেশি জড়িত। অর্থাৎ হলে আমি থাকি, হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই এবং সেখানে আমি পড়াশোনা করি। সেখানে রাজনৈতিক যে অস্থিরতা, সেখানে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, সেখানে নোংরা রাজনীতির যে অপব্যবহার সেটি হোক, সেটি আমি চাই না। আজকে আমি কেন মনে করছি যে হলে এই রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক যে কার্যক্রম সেটি চলা দরকার নয়। কারণ হলে যখন একটা কমিটি কোনো সংগঠন দেয় তখন সেখানে স্বাভাবিকভাবে একটা ক্ষমতার হায়ারার্কি তৈরি হয়। অর্থাৎ এই মানুষগুলোকে মনে করা হয় সেই হলে কোনো নেতা পর্যায়ের ব্যক্তি এবং এই ব্যক্তিদেরকে তখন সবাই সমীহ করে চলে বা তাদেরকে প্রেস করে চলে। অর্থাৎ এই মানুষগুলো হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হলের বিভিন্ন ডিসিশন মেকিংয়ে, হলের বিভিন্ন হল পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যখন সেই নেতারা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা দ্বারা পরিচালিত হয় তখন সেই ধরনের সিদ্ধান্তগুলো সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জায়গায় আসে না। এবং একই সাথে যেহেতু সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর একটা ক্ষমতার দ্বন্দ্ব থাকে, সেখানে যে সংঘর্ষমূলক যেই একটা বা অসুস্থ প্রতিযোগিতার যে পরিবেশ তৈরি হয় সেটি একটা শিক্ষার্থীর জন্য, একটা শিক্ষার্থীর সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত হানিকারক। কারণ সেটি তার বাসস্থান, একটা হল হচ্ছে শিক্ষার্থীর বাসস্থান। সেখানে যখন তার থাকার সিটটাকে ধরে পলিটিসাইজ করা হয়, তার থাকার সিটটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতি করা হয়, তখন সেই অসুস্থ রাজনীতির বলি কিন্তু সেই শিক্ষার্থীকেই হতে হয় এবং শিক্ষার্থীর যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো ক্ষুণ্ণ হয়। আজকে আমি মনে করি আজকে একটা রাজনৈতিক দলের যে মেইন তিনটা কনসার্ন থাকে, যে তার প্রচারণা করা, তার রাজনৈতিক চিন্তাশীল মানুষ তৈরি করা, রাজনৈতিক লিডার তৈরি করা এবং ছাত্রদের কল্যাণ করা, এই যে এই এজেন্ডাগুলো এগুলা এই হল সংসদ চালু করার মাধ্যমে এবং হলে এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি নিষিদ্ধকরণের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে অর্জন করা সম্ভব। আমি আজকে আমার ব্যাখ্যায় দেখিয়ে যাচ্ছি, আজকে যখন একটা রাজনৈতিক দল প্রচারণা করে তখন সে যদি হলে তার সে ধরনের সিটের উপর জোর জবরদস্তি না থাকে, অর্থাৎ হলে তার রাজনৈতিক ওই এজেন্ডাগুলা বা কূটনৈতিক কাজগুলো করার যখন তার অ্যাক্সেস না থাকে তখন তাকে অনেক বেশি ভিজিবল একটা জায়গায় থেকে তার প্রচারণা করতে হয়। অর্থাৎ এখানে অনেক বেশি একটা স্বচ্ছতার জায়গা থাকে। শিক্ষার্থী বান্ধব ভূমিকাগুলো, প্রকল্পগুলোয় তাকে নিতে হয়, শিক্ষার্থী বান্ধব প্ল্যানিংগুলোয় তাকে নিতে হয়, যেগুলো সে সবার সামনে তুলে ধরে এবং তার এই ধরনের প্রচারণা দেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে তার রাজনীতি করবে কিনা বা এই ধরনের জিনিসপত্র, এই ধরনের বিষয় সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করার জন্য এই ধরনের হলে যে লুকায়িত বা গুপ্ত যেই রাজনৈতিক যে কার্যক্রম আছে সেগুলোর থেকে বরং এই ধরনের ভিজিবল বা স্বচ্ছ যেই রাজনৈতিক প্রচারণা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে রাজনৈতিক চিন্তা বিকাশের কথা যদি বলি, আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না তখন আসলে একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমি কিন্তু আমার ক্যাপাসিটিটা হারাই। অর্থাৎ আমি যদি দেখি আমার দল এমন কোনো গণবিরোধী সিদ্ধান্তে নিয়েছে যেটি আসলে আমার দলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের গণমানুষের ক্ষতি করছে, আজকে একজন রাজনৈতিক লিডার হিসেবে বা একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমার কিন্তু সেই অধিকার থাকা বা সেই স্পেসটা থাকা জরুরি যে আমি এটা বিরোধিতা করতে পারি। আজকে যখন এই হল ভিত্তিক নেতারা যখন তাদের একটা জবাবদিহির জায়গা থাকে যেটা হচ্ছে ডাকসু, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক নেতা সে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন তার কিন্তু একটা জবাবদিহির জায়গা থাকে শিক্ষার্থীদের কাছে, যে আজকে যদি আমি শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো সেগুলো যদি মিট করতে না পারি তাহলে আমি ডাকসুর মাধ্যমে উঠতে পারবো না বা শিক্ষার্থীদের সামনে লিডার হিসেবে গ্রহণযোগ্য হতে পারবো না। তখন কিন্তু তার এই জবাবদিহির জায়গাটা স্পষ্ট করতে হয়। তখন তার নিজের মাদার পার্টি যদি এই ধরনের কোনো ধরনের গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে, সে হচ্ছে তার জায়গায় স্বতন্ত্র যে ভূমিকা সেটি পালন করতে পারে বা তার সেই দায়টা বর্তায় এবং সেই দায় বর্তানোর কারণে আলটিমেটলি সেই মাদার পার্টিও আসলে তার দ্বারা প্রভাবিত হয়ে গণবিরোধী যে অবস্থান সেখান থেকে সরে আসতে কিন্তু বাধ্য হয়। আজকে যদি আমাদের যে লিডার, সুতরাং আমাদের যে লিডাররা আছেন তাদেরকে ছাত্র বান্ধব করার বা তাদের যে ছাত্রের অবস্থানে যদি সোচ্চার হওয়ার, ছাত্রের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার কথা যদি আসে তাহলে আমি মনে করি দলীয় যে এই যে মাদার পার্টিদের যে প্রভাব সেটাকে কাটিয়ে উঠাগুলো ছাত্র রাজনীতি তৈরি করার মাধ্যমে হচ্ছে আজকে ঢাকাবাসীতে বা সারা দেশে একটি সুস্থ ছাত্র রাজনীতি তৈরি করা সম্ভব, যদি আসলে
ছাত্র রাজনীতির যে অবদান সেটাকে আরও বেশি বিকশিত করবে এবং আমরা আরও মোর ক্যাপাবল রাজনৈতিক নেতা পাবো, যাদের ব্যক্তিগত শর্টকামিং সংগঠনের ব্যানারে থেকে যাবে না, বরং তাদের ব্যক্তিগত ক্যাপাবিলিটিগুলো সংগঠনের মুখ উজ্জ্বল করবে। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, কারণ এই আলোচনাগুলো প্রত্যক্ষভাবে সামনাসামনি মানুষের মধ্যে হওয়া জরুরি। কারণ তা না হলে ফেসবুক বটের সাথে তর্ক করে তো আসলে কোনো সমাধানে আসা যায় না। কাজে মানুষের সাথে মানুষের এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি। আমি জানি না আমি আসলে এখানে ছাত্র রাজনীতিকে ডিফেন্ড করতে দাঁড়িয়েছি না ছাত্র ইউনিয়নকে ডিফেন্ড করতে দাঁড়িয়েছি। দু একটি প্রশ্নের অবতারণা যেগুলি মুশফিক করলো সেগুলি না করলে আসলে এই কথাগুলি বলতাম না, কিন্তু কয়েকটা জায়গা খুব স্পষ্ট করা দরকার। সেটা হচ্ছে ছাত্র ইউনিয়নের কোনো মাদার পার্টি নাই। ছাত্র ইউনিয়নের সঙ্গে আপনারা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক ধরেন সেই সম্পর্কটা শুধুমাত্র এটির ভিত্তিতে যে যারা ছাত্র ইউনিয়ন করেন তারা ছাত্র ইউনিয়ন করে যখন পরবর্তীতে মূল রাজনীতিতে যান তাদের বেশিরভাগই কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত। একটা সময় যখন ন্যাপ অনেক গুরুত্বপূর্ণ পার্টি ছিল তখন ন্যাপেও অসংখ্য মানুষজন ছাত্র ইউনিয়ন থেকে গিয়েছে। সেই সাবেকদের সাথে কানেকশন আপনার বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ, বিএনপি, তাদের মধ্যে অনেক লোককে আপনারা পাবেন যারা ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। কিন্তু অ্যাজ সাচ কোনোভাবে গঠনতান্ত্রিক জায়গা থেকে বা চর্চার জায়গা থেকে আপনারা কমিউনিস্ট পার্টির সাথে ছাত্র ইউনিয়নের কোনো ডিরেক্ট কানেকশন পাবেন না। এবং কমিউনিস্ট পার্টির বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে যে অবস্থান সেই অবস্থান ক্যারি আউট করার দায়ও আমার না। আমি আমার মতো স্বতন্ত্র জায়গা থেকে আমার যে কাজগুলি সে কাজগুলি করি এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে আমাদের সংগঠনের যে মূলনীতির জায়গাগুলি অর্থাৎ স্বৈরাচার, সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটিকে লক্ষ্যবস্তু করেই আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই। ছাত্র ইউনিয়নের সাথে আসলে লেজুর ভিত্তিক রাজনীতির সম্পর্ক নিয়ে এর চেয়ে বেশি আসলে ফার্দার ক্লারিফিকেশন দেওয়ার জরুরত বোধ করছি না। এবার আসলে ছাত্র রাজনীতির প্রশ্ন, এই আলোচনাগুলো আমরা বারবার করে করছি, বারবার করে শুনছি। আসলে এই আলোচনাটি যখন হচ্ছে তখন ছাত্র দলের যিনি প্রতিনিধি তিনি থাকলে হয়তো আরো ভালো হতো, কিন্তু আমি আসলে আমার সহজ বুঝ থেকে কয়েকটা জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে দলীয় লেজুর বৃত্তি নিয়ে যা যা আলোচনা হয় এখানে আমরা বিতর্কের ভাষায় যেটাকে বলি কম্পারেটিভ, মানে দুইটা আলাদা আলাদা পৃথিবী, কোথায় কি ঘটতে পারে, এই কম্পারেটিভটাই আমরা বারবার করে ভুল নির্ধারণ করি। আমরা চিন্তা করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অর্থ হলো এই যে সমাজে বিদ্যমান পোলারাইজেশন, সমাজে বিদ্যমান যে মেরুকরণগুলি সেই মেরুকরণগুলি উধাও হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা, বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ সেই মেরুকরণের কোনো প্রভাব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এটি সম্পূর্ণ একটি কি বলবো একটা খুবই শিশুতোষ ধারণা। আপনার অ্যাকচুয়াল কম্পারেটিভ যেটা, যদি এটাকে একটি বিতর্ক ধরি তাহলে এখানে অ্যাকচুয়াল তুলনামূলক যে দুটি জায়গা সেটি হচ্ছে এক, আপনি কি রাজনীতিকে ওপেন রাখার পক্ষে, আপনি কি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষে, নাকি আপনি রাজনীতিকে গুপ্ত রাখার পক্ষে। আমি মনে করি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষের যুক্তি অনেক বেশি এবং সেই জন্য আমি রাজনীতিকে সকল ফর্মে মুক্ত রাখার পক্ষপাতী। এখানে যে আলোচনাগুলি বারবার করে হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তার কথার একটা কন্ট্রাডিকশন ধরিয়ে দিতে চাই। ছাত্র রাজনীতি যারা করেন, ছাত্র রাজনৈতিক যেসব সংগঠন, সেই সংগঠনগুলির উচিত হবে ছাত্রদের সাথে আরো ঘনিষ্ঠতা নির্মাণ করা। ফাইন, তাহলে সেই ঘনিষ্ঠতা আমি কিভাবে নির্মাণ করব? একটা নতুন আলোচনা হচ্ছে যে হলগুলিতে হল কমিটি দেওয়া যাবে না এবং হলগুলিতে সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম করা যাবে না, এবং একইভাবে বলা হচ্ছে ডিপার্টমেন্টগুলিতে বা কোট আনকোট একাডেমিক এরিয়ায় কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। ধরুন আমি একটা ছাত্র সংগঠন, আমি ছাত্র ঘনিষ্ঠ কাজ করতে চাই। এবার আমি দেখলাম সোশ্যাল সায়েন্সের বাইরে ক্যান্টিন নাই। এখন সোশ্যাল সায়েন্সের বাইরে যে ক্যান্টিন নাই এই দাবি আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সেই অনুষদের জায়গা থেকে করব। তাহলে ভাই এই প্রোগ্রামটা আমি কই করবো? টিএসসিতে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই, নাকি শাহবাগে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই? আমি যদি সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীদের সাথে যেই তাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যেই বিষয়গুলি